বাথরুমের শাওয়ার ঠিক করতে সুশীলা এক প্লাম্বারকে নিয়ে আসে তার বেডরুমে, কিন্তু দুর্ভাগ্যবশত এক দমকা হয় বেডরুমের দরজা যায় লক হয়ে। এবার তো তারা দুজনেই পড়ে যায় মহা মুসিবতে। এই রুম থেকে তারা কিভাবে বের হবে? একে তো তাদের ফোন ছিল বাইরে, আর ৩৬ তলার ফ্ল্যাট হওয়ায় তারা খুব সহজে কারো সাহায্যও নিতে পারছিল না। অন্যদিকে ছিল সুশীলার স্বামী, সে তো এমনিতেই সন্দেহবাতিক। সে যদি তাদের এই কথা জানতে পারে তখন না জানি কি করবে। তবে শেষমেশ তারা কিভাবে ওই রুম থেকে বের হয় আর এই অল্প কিছুক্ষণের পরিচয়ে তাদের দুজনের জীবন কিভাবে বদলে যায়, চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প সুশীলা সুজিতে। শুরুতেই আমাদেরকে সুশীলা নামের একজন গৃহিণীকে দেখানো হয়। সুশীলা এবং তার স্বামী রামাকান্ত একটি বহুতল বিল্ডিং এর ৩৬ তলার ফ্ল্যাটে থাকে। কয়েকদিন যাবৎ সুশীলার বাথরুমের শাওয়ারে সমস্যা দেখা দেয়, তাই সে একজন প্লাম্বারকে কল করে তার রুমের শাওয়ার ঠিক করে দেওয়ার জন্য। এর আগেও কয়েকজন এসে এই শাওয়ার ঠিক করে দিয়ে গেছে, কিন্তু তাও বারবার এটা খারাপ হয়ে যায়। তাই সে কোম্পানিতে শাওয়ার সার্ভিসিং এর জন্য একজন ভালো টেকনিশিয়ান বা প্লাম্বারকে পাঠানোর জন্য বলে, যাতে করে তাকে বারবার এই একই ভোগান্তি পোহাতে না হয়। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই সুজিত নামের একজন প্লাম্বার সেখানে চলে আসে। সে তখন সুজিতকে নিয়ে চলে যায় বাথরুমে। সুজিতও তার কাজ করতে থাকে, কিন্তু সেই সময় দেখা যায় হঠাৎ করে অনেক জোরে বাতাস হতে থাকে, আর তারা যেই রুমে ছিল সে রুমের দরজাটা তখন বেলকনি দিয়ে আসা সেই বাতাসে এক ধাক্কায় লেগে যায়। দরজা লেগে যাওয়ার শব্দ শুনে সুশীলা তাড়াতাড়ি বাইরে আসে আর দেখে রুমের দরজাটা অপ্রত্যাশিতভাবে লেগে গেছে। আর এই দরজাটা বাতাসের কারণে ধাক্কা লেগে বারবারই আটকে যেত, যেটা বাইরের দিক ছাড়া কোনোভাবেই খোলা যেত না। তাই সুশীলা একটু ঘাবড়েই যায়। সে দরজাটা বারবার খোলার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরও সে ব্যর্থ হয়। সে দরজাটা খুলতে পারে না, কারণ দরজা যেই মিস্ত্রি লাগিয়ে দিয়ে গেছে সে ভুল করে দরজার লক উল্টো দিকে লাগিয়ে দিয়ে গেছে, যে জন্য এখন আর সেই রুমের দরজা রুমের ভেতর থেকে খোলা যায় না, কিন্তু বাইরে থেকে খোলা যায়। দেখা যায় তাদের পুরো বাড়িতে তখন শুধু সে আর প্লাম্বার সুজিত অবস্থান করছে, আর তারা দুজনেই তখন সেই রুমের ভেতর। তাই সুশীলা দরজা খোলার জন্য কিছুক্ষণ দরজার হ্যান্ডেল ধরে টানাটানি করতে থাকে। সে তো বেশ চিন্তায় পড়ে গিয়েছিল। তখনই প্লাম্বার সুজিত সেখানে আসে, আর সে দরজার ব্যাপারে জানতে পারে। সুজিত তখন উল্টো দরজার ব্যাপারে জিজ্ঞেস করলে সুশীলা বলে কার্পেন্টারের জন্য আজ তারা আটকে গেছে। একেই তো সে দরজা উল্টো লাগিয়েছে, অর্থাৎ দরজার লক আর কি, তার উপর ঠিক করে দেওয়ার জন্য কল করলে আজ নয়তো কাল, কাল নয়তো পরশু এই করতে থাকে। আর এই করতে করতে সে আজ পর্যন্ত আসতে পারেনি, আর দরজাটাও ঠিক করে দিতে পারেনি। তাই তো তারা আজকে এভাবে আটকে গেল। তাছাড়া সুশীলা কারো কাছে কল করে দরজা খুলে দেওয়ার জন্য সাহায্য যে চাইবে সেটাও পারছে না, কারণ তার ফোন সে ড্রয়িং রুমে রেখে এসেছে, আর এই রুমে কোনো টেলিফোনও নেই যে সে কাউকে একটু কল করে সাহায্য চাইবে। তাই সে এবার সুজিতকে তার ফোন বের করতে বলে। সুজিত বলে সে পানির মধ্যে কাজ করে, তাই ফোনে পানি পড়ে খারাপ হয়ে যাবে বলে সে তার ফোন নিয়ে আসেনি। এই কথা শুনে সুশীলার এবার মাথায় হাত, কারণ এখন সেই দরজা কিভাবে খুলবে। সুজিত তখন সেই দরজা খোলার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয় এবং দরজায় লাগানো কাপড়ের হ্যাঙ্গার ধরে টানাটানি করে, কিন্তু এতে দেখা যায় উল্টো দরজা থেকে হ্যাঙ্গারটাই আলাদা হয়ে যায়, আর সে নিজেই মাটিতে আছড়ে পড়ে। তখন সুশীলা তাকে জিজ্ঞেস করে তার কাছে কি স্ক্রুড্রাইভার আছে, যেটা দিয়ে তারা দরজার লক খোলার চেষ্টা করতে পারবে। সুজিত বলে হ্যাঁ অবশ্যই আছে। এই কথা শুনে সুশীলা খুশি হয়ে যায়। সুজিত তখন বলে সেই স্ক্রুড্রাইভার তার ব্যাগের ভেতর আছে, কিন্তু তার ব্যাগ তো সে রুমের বাইরে রেখে এসেছে। এই কথা শুনে সুশীলা আবারও হতাশ হয়ে পড়ে আর ভাবতে থাকে যে কিভাবে তারা এই রুম থেকে বের হবে। আর তারা দুজনেই যেহেতু অচেনা, সেহেতু এক রুমেই আটকে যাওয়াতে তারা অনেক বেশি অকওয়ার্ডও ফিল করছিল। আর এটা যদি বাইরের কেউ জানতে পারে তারাও খুব একটা ভালো চোখে দেখবে না। এসব নিয়েই সুশীলা চিন্তিত হয়ে পড়ে। এরপরই দৃশ্য পরিবর্তন হয়। আমাদের কয়েক ঘন্টা আগের দৃশ্য দেখানো হয়, যেখানে সকালবেলা সুশীলার স্বামী রামাকান্ত ঘুম থেকে উঠে গোসল করতে যায়, কিন্তু শাওয়ারে সমস্যা থাকায় একবার পানি বের হয় আবারও বন্ধ হয়ে যায়, আবার একবার গরম পানি বের হয়, যে জন্য রামাকান্ত প্রথমে এই কাজ কোনো আত্মা করছে ভেবে খুবই ভয় পেয়ে যায় আর পাশেই দাঁড়িয়ে থাকে। কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে তাদের শাওয়ারটা আবারও খারাপ হয়ে গেছে, এখানে কোনো আত্মা টাত্তা নেই। তাই সে আর ভয় না পেয়ে কোনো রকমে গোসল সেরে নেয়। এরপরই সে তৈরি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে। গেটের সামনেই তখন বাড়ির দারোয়ান মনোজের সাথে তার দেখা হয়।
মনোজ তাকে জানায় সে তাদের জন্য একটা পার্সেল নিয়ে এসেছে। রামাকান্ত তখন তাকে সেই পার্সেলটি তার ফ্ল্যাটে দিয়ে আসতে বলে আর সেখান থেকে চলে যায়। যে জন্য মনোজ রামাকান্তের ফ্ল্যাটে গিয়ে দরজা নক করলে নাইট ড্রেস পরা সুশীলা দরজা খোলে, যাকে দেখেই মনোজ হা হয়ে তাকিয়ে থাকে। তার মনে তখন লাড্ডু ফুটতে থাকে। সে সুশীলাকে বলে তাকে অনেক সুন্দর লাগছে। এই বলেই সে সুশীলার কাছাকাছি আসে। আর ঠিক তখনই রামাকান্তের ঘুম ভেঙে যায়। আসলে সে এতক্ষণ ধরে এই সব কিছু স্বপ্ন দেখছিল। বউ সুন্দরী হওয়ায় সে বেশ টেনশনেই থাকে সব সময়। এরপরই সে ঘুম থেকে জেগে দেখে সুশীলা বিছানায় নেই, তাই সে গোসল করতে চলে যায়। আর সত্যিই তার দেখা স্বপ্নের মতো শাওয়ারটা ডিস্টার্ব করছিল। এদিকে সুশীলা কিছু সবজি কিনে বাড়ি ফিরছিল। তখনই তার সাথে শ্রীদেব নামের এক প্রতিবেশী আঙ্কেলের দেখা হয়। সুশীলা শ্রীদেবকে জিজ্ঞেস করে সকাল সকাল কি সে তাদের বিল্ডিং এর ক্লাবে যাচ্ছে, কিন্তু শ্রীদেব আঙ্কেল ছিল একটু খিটমিটে মেজাজের। সে বলে সে কেন ক্লাবে যেতে যাবে, সে তার এক আত্মীয়র বাড়ি যাচ্ছে। তার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে ক্লাবে গিয়ে তাদের মতো ফালতু সময় অপচয় করবে? তখন সুশীলা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে যেখানে যাচ্ছে সেখানে যেন সাবধানে যায়, দেখে শুনে যায়। এই কথা শুনে শ্রীদেব তো আরো চটে যায় আর বলে তাকে বলতে হবে না এসব, সে কি জানে না সাবধানে চলাফেরা করতে হয়? সে সব সময় সাবধানেই চলাফেরা করে। এই বলেই শ্রীদেব আঙ্কেল সেখান থেকে চলে যায়। এরপরই সুশীলা বাড়ি ফিরে আসে আর নিজের মতো রান্না করতে থাকে। তখনই রামাকান্ত তাকে ডেকে শাওয়ারের ব্যাপারে বলে যে সে কেন এখনো শাওয়ারটা সার্ভিসিং এর জন্য কল করেনি। সুশীলা জানায় সে কল করেছে আর আজকালের মধ্যেই তারা লোকও পাঠাবে বলে জানিয়েছে। কিন্তু তখনই সেই রুমের দরজাটা অটোমেটিক লেগে যায় আর রামাকান্ত রুমের ভেতরেই আটকা পড়ে যায়। আর সুশীলা সেই সময় বাইরে থাকায় সে রুমের দরজাটা খুলে দেয় আর বলে সে তাকে দরজা ঠিক করার জন্য লোক আনতে বলেছিল, কিন্তু সে তো সেটা করেনি। যেই কথায় রামাকান্ত বলে সে অনেক ব্যস্ত থাকে, সারাদিন অফিসে থেকে এসব কাজ করতে তার ভালো লাগে না, এসব কাজ সুশীলাই করতে পারবে। এই বলে সে অফিসে যাওয়ার জন্য তৈরি হতে যায়। আর কিছুক্ষণ পরই শাওয়ার ঠিক করার জন্য প্লাম্বার সুজিত তাদের বাড়িতে আসে। সুজিত তার মাকে কল করলে রামাকান্ত তাকে দেখে বেশ বিরক্ত হয় আর তাকে আজিত বলে ডাকে। সুজিত জানায় তার নাম আজিত নয়, সুজিত। তখন রামাকান্ত বিরক্ত হয়ে বলে তারা 1 মাস আগে থেকে শাওয়ার ঠিক করার জন্য কমপ্লেন করেছিল, কিন্তু সুজিতের কোম্পানি এতদিন পর লোক পাঠিয়েছে। তাছাড়াও এর আগে 2 জন মূর্খকে পাঠিয়েছিল তারা, যারা সেটা ঠিকই করতে পারেনি। সুজিত বলে সমস্যা নেই, এবার সে এসেছে, সে সব ঠিক করে দিবে, কারণ সে কোম্পানির প্রধান টেকনিশিয়ান। রামাকান্ত তখন বলতে থাকে সেও যদি না পারে তাহলে যেন তাদের অফিসের সিইও কে পাঠায় এই শাওয়ার ঠিক করার জন্য, আর না হয় যেন তাদের কোম্পানিটাই বন্ধ করে দিয়ে তারা সবজি বিক্রি করতে নেমে পড়ে। এই বলেই সে অফিসের জন্য বেরিয়ে পড়তে লাগে। সুশীলা তখন তার জন্য চা নিয়ে আসে, কিন্তু অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে দেখে রামাকান্ত সেই চা না খেয়েই চলে যায়। তাই সুশীলা সেই চাটা সুজিতকে দিতে গেলে তার গায়েই ফেলে দেয়। গরম চা ফেলে দেয় সুশীলা সুজিতের কাছে ক্ষমা চায়। সুজিত তখন তাকে এত ব্যতিব্যস্ত হতে মানা করে আর বলে বাথরুমে নিয়ে যেতে, যাতে সে তার কাজ করতে পারে। সুশীলা তখন ভাবে যে সুজিত হয়তো হাত পা ধুতে চাইছে গায়ে চা পড়ার জন্য, কিন্তু সুজিত বলে সে হাত পা ধুতে চাইছে না, সে শাওয়ার ঠিক করার জন্য বাথরুমে যেতে চাইছে। এরপরই সুশীলা তাকে বাথরুমে নিয়ে যায়। সুজিত শাওয়ারটা চেক করতে থাকে। তখন সুশীলা জানায় তাদের বাড়ির আরো 2টো ওয়াশরুম আছে, কিন্তু রামাকান্ত বারবার এই বাথরুমে আসে। সে তো তার মতোই বকবক করে যাচ্ছিল। আর ঠিক তখনই বেলকনি দিয়ে আসা বাতাসের ধাক্কায় রুমের দরজাটা লেগে যায়, যে দৃশ্য আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। আর এরপরই শুরু হয় তাদের দরজা খোলার চেষ্টা। দৃশ্য ফিরে আসে বর্তমানে। তারা 2 জন তখনও দরজা খোলার চেষ্টা করেই যাচ্ছিল। বিভিন্ন সেফটি পিন, ক্লিপ ইত্যাদি দিয়ে দরজা লক খোলার চেষ্টা করে তারা, কিন্তু তারপরও যখন তারা ব্যর্থ হয় তখন 2 জনে মিলে একসাথে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু দরজা তো আর খোলেই না। তখনই রামাকান্ত সুশীলাকে কল করে, কিন্তু সুশীলার ফোন তো ছিল ড্রয়িং রুমে, তাই সে তার কল রিসিভ করতে পারে না। এদিকে রামাকান্ত সুশীলাকে সুজিতের সাথে একা বাড়িতে রেখে আসায় তার মনও খুঁতখুত করছিল। এমনিতেই সে কিসব উল্টো পাল্টা স্বপ্ন দেখত, তাই সে সুশীলাকে বারবার কল করে, কিন্তু তার কল আর কেউ রিসিভ করে না। এদিকে দরজা ঠেলে ধাক্কা দিয়ে বিভিন্নভাবে লক খোলার চেষ্টা করে তারা, কিন্তু তারপরও যখন দরজা খুলতে ব্যর্থ হয় তখন তারা 2 জনেই হতাশ হয়ে বসে থাকে। কিন্তু এরপর কিছুক্ষণ ভেবে চিনতে সুশীলা সুজিতকে বলে যে রুমে হয়তো বা দরজার চাবি থাকলেও থাকতে পারে, তাই সে সুজিতকেও
তার সাথে চাবিটি খুঁজতে বলে। তারা দুজন তখন সম্পূর্ণ রুম তন্ন তন্ন করে খোঁজে। সেখান থেকেই তারা দুটো চাবি খুঁজে পায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই চাবি দুটো দরজার চাবি নয়, যে জন্য সুজিত চরম হতাশ হয়ে যায়। বিরক্ত হয়ে সুশীলা তখন নিজেকে শান্ত করার জন্য যোগা করতে থাকে। সুজিত তখন তার দিকেই তাকিয়ে থাকে, কারণ হঠাৎ সুশীলার এভাবে চুপ হয়ে যাওয়ার কারণ সে বুঝতে পারে না। কিছুক্ষণ ভেবে চিন্তে শান্ত হয়ে সুশীলা বেলকনিতে যায়। সে দেখে দূরের একটি মাঠে কিছু ছেলে খেলাধুলা করছে, তাই সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। কিন্তু তার ফ্ল্যাটটি ছিল 36 তলায়, যে জন্য কেউ তার চিৎকার শুনতে পাচ্ছিল না। তখন সুজিতও সেখানে আসে আর তার সাথেই চিৎকার করতে থাকে। একসাথে সাহায্য চেয়ে চিৎকার করলে শব্দ উৎপন্ন বেশি হবে, তাই সুজিত সুশীলাকে বলে তারা একসাথে হেল্প বলে চেঁচাবে। কিন্তু সুশীলা বোকার মতো সেভ আস বলে চিৎকার করতে থাকে। সুজিত আবারও তাকে বুঝিয়ে শুনিয়ে একসাথে চিৎকার করতে চাইলে সুশীলা আবারও আগের মতোই অন্য কথা বলতে থাকে। সুজিত যতবারই সুশীলাকে বোঝায় একসাথে চিৎকার করার কথা, কিন্তু সুশীলা বারবারই ভুল করে, যে জন্য সুজিত খুবই বিরক্ত হয়ে যায় আর শেষমেশ হাল ছেড়ে দেয় যে না, এভাবে হবে না। সে খুবই বিরক্তিভাব নিয়ে সুশীলাকে জিজ্ঞেস করে যে তাদের নিচের ফ্ল্যাটে কি কেউ থাকে না? তাহলে তারা নিচের ফ্ল্যাটের মানুষদের ডাকাডাকি করবে এবং তাদের থেকে সাহায্য চাইবে, তাহলেই তো তারা এখান থেকে বের হতে পারবে। সুশীলা এই কথা শুনে বলে, বাহ, সে তো অনেক বুদ্ধিমান। নিচের ফ্ল্যাটের আঙ্কেলকে ডেকে বললেই তো তিনি তাদেরকে সাহায্য করতে পারবেন। সুজিত তখন বলে, হ্যাঁ, তাহলে তারা সেই আঙ্কেলকেই ডাকবে সাহায্যের জন্য। এই বলেই সে তখন আঙ্কেলকে ডাকতে থাকে। কিন্তু সুশীলা জানায় সেই আঙ্কেলটি অর্থাৎ শ্রীদেব আজ সকালে তার এক আত্মীয়র বাড়িতে গিয়েছে এবং তার বাড়ি ফিরতে অনেক দেরি হবে। আর সেই আঙ্কেলটি অনেক বেশি চিড়চিড়ে স্বভাবের, সবসময় সবার সাথে খিটমিট করতেই থাকে। সুজিত তখন ভাবতে থাকে তার বুদ্ধির এত প্রশংসা না করে আগে বলে দিলেই হতো যে নিচের ফ্ল্যাটের আঙ্কেল বাড়িতে নেই। এই ভেবে সে উপরের ঘরের কথা জিজ্ঞেস করে। তখন সুশীলা জানায় উপরের ঘরে কেউ থাকে না। এই বলেই সে উপরের ফ্ল্যাট নিয়ে গল্প বলা শুরু করে দেয়। সুশীলা আসলে একটু বেশিই কথা বলতো, তাই সে তার বকবকানি চালিয়েই যেতে থাকে। সে বলে যে সে তার মালতী আন্টিকে বলেছিল উপরের ফ্ল্যাটটি খালি আছে, সে চাইলে তার মেয়ের জন্য ফ্ল্যাটটি নিতে পারবে। কিন্তু মালতী আন্টি তার কোনো কথাই শুনছে না। এই বলে সে মালতী আন্টিকে নিয়েই গল্প জুড়ে দেয়, যেমন মালতী আন্টির বাড়ি কোথায়, সে কি করে না করে, তার ছেলে মেয়ে কয়জন ইত্যাদি। সুজিতের তো এসব শুনতে ইচ্ছেই করছিল না, তার তো শুধু এই রুম থেকে বের হওয়ার চিন্তা। আর সুশীলা এর মধ্যেই মালতী আন্টির গল্প জুড়ে দিয়েছে, তাই সে বিরক্ত হয়ে সুশীলাকে থামিয়ে দেয় আর জিজ্ঞেস করে যে শ্রীদেব আঙ্কেলের নিচের ফ্ল্যাটে কে থাকে, সেটা কি সে জানে? তখন সুশীলা জানায় সেখানে রিফিউজিরা থাকে, অর্থাৎ তারা কারো থেকেই সাহায্য পাবে না। এটা সুজিত ভালো করেই বুঝে যায়, তাই এই নিয়ে বেচারা চিন্তায় পড়ে যায়, কারণ সে তার মাকে না জানিয়ে এখানে এসেছে আর তার আরো দুটো জায়গায় যেতে হবে। তার অনেক কাজও পড়ে আছে। সে তো তার মাকে কলও করেছিল, কিন্তু তার মা রিসিভ করেনি। তাই তার মা যদি অফিসে কল করে আর তার খোঁজ করে, তাহলে বস বুঝে যাবে সে অন্য জায়গাগুলোতে কাজে যায়নি। তখন তো তার চাকরিটাও চলে যাবে। আবার তার খোঁজ না পেলে তার মাও অস্থির হয়ে যাবে। এই সব চিন্তা তাকে চারিদিক থেকে ঘিরে ধরে। এই সব কিছু শুনে সুশীলা বলে সে তার মাকে এত ভয় পায়, তার বয়স কত? সুজিত তখন বলে সে তার মাকে ভয় পায় না, সে তার মাকে নিয়ে চিন্তা করে। আর তার খোঁজ না পেলে তার মা যে কি করতে পারে সেটা ভেবেই সে ভয় পায়। তাছাড়া তার বয়স এখন 34, কিন্তু সুশীলার কোনো দিক দিয়েই সুজিতকে 34 বছরের মনে হচ্ছিল না। তাই সে তার দিকে তাকিয়ে থাকলে সুজিত বলে আসলে তার বয়স 38 বছর। সুশীলার তখনও মনে হচ্ছিল সুজিত তার বয়স ঠিকঠাক বলছে না। তখন সুজিত সত্যি বলে যে তার বয়স আসলে 42 বছর। আর এবার সুশীলা তার বয়স মেনে নেয়। যাই হোক না কেন, এভাবে চুপ থেকে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না। তাই তারা আবারও সাহায্যের জন্য একসাথে চিৎকার করতে যায়। তখনই সুশীলার মাথায় একটা বুদ্ধি আসে, তাই সে দ্রুত রুমে চলে যায়। সে টিভির রিমোট দিয়ে ইউটিউবে দরজা খোলার ভিডিও খুঁজছিল, কিন্তু সে একটা একটা করে অক্ষর লিখছিল, যেটা দেখে সুজিত এবার ভয়েসে দরজা খোলার হ্যাক ভিডিও সার্চ করলে একটা ভিডিও তাদের সামনে আসে, যেখানে সেই লোকটি বলে তাদের ঘরের দরজা যদি লক হয়ে যায় তাহলে তাদেরকে আগে দেখতে হবে তাদের ঘরে এসি আছে কিনা। সুশীলা বলে হ্যাঁ, তার রুমে তো এসি আছে। ভিডিওতে আরো বলা হয় তার কথা মতো 3টি কাজ করলেই তারা সফল হবে। লোকটি বলতে থাকে সর্বপ্রথম তাদেরকে এসির রিমোট দিয়ে ঘরের টেম্পারেচার কমাতে হবে।
আর কমিয়ে 19-20-এ নিতে হবে, এবং দ্বিতীয়ত তাদের একটি কম্বল নিতে হবে। সুজিত আর সুশীলা খুব আগ্রহ নিয়ে শুনতে থাকে, কারণ তাদেরকে যে দরজাটা খুলতেই হবে। কিন্তু তখনই ভিডিওতে ছেলেটা বলে তাদেরকে সেই কম্বলটা গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়তে হবে, কারণ দরজার লক খোলা তাদের পক্ষে সম্ভব হবে না। এটা কার্পেন্টার আর চোরের কাজ, যেটা তারা না শেখাই ভালো। যেই কথা শুনে সুজিত আর সুশীলা ছেলেটিকে এমন ফালতু ভিডিও বানানোর জন্য গালি দিতে থাকে। এরপর তারা আরেকটি ভিডিও দেখে, যেখানে একটি মেয়ে দরজা খোলার হ্যাক শেখাচ্ছে, কিন্তু সে ঠিক করে ভিডিও করতে পারছিল না, কারণ তার ফোন রাখার স্ট্যান্ডটি ভাঙা ছিল। আর হঠাৎই ভিডিওর মাঝখানে ইউটিউব থেকে বিজ্ঞাপন চলে আসে, যেটা আসে দম্পতিদের শারীরিক সুস্থতার জন্য। আর হঠাৎ এই বিজ্ঞাপন আসাতে তারা দুজনেই বেশ লজ্জায় পড়ে যায়। এরপরই বিজ্ঞাপন শেষ হয়ে পুনরায় ভিডিও শুরু হলে মেয়েটি একটা এক্স-রের কাগজ দিয়ে দরজা খুলে ফেলে, যেটা দেখে সুশীলা সুজিতকে একটা এক্স-রের কাগজ বের করে দেয়। আর সুজিত সেটা দিয়ে লক খোলার চেষ্টা করতে যায়, কিন্তু দেখা যায় কাগজটি সে ছিঁড়ে ফেলে। তাই সে সুশীলার কাছে আরেকটি কাগজ চায়। সুশীলা বলে এটা তার বাড়ি, কোনো হাসপাতাল নয় যে এখানে আরো এক্স-রের কাগজ থাকবে। এই বলে সে তার আলমারি খুললে সেখানে তার অগোছালো কাপড় দেখে মনে পড়ে রামাকান্ত তাকে তার অগোছালো আলমারি নিয়ে সকালে কথা শুনিয়েছে। তাই সে রেগে আলমারির কাপড় গোছাতে থাকে। সুজিত তখন তাকে রেগে থাকতে দেখে জিজ্ঞেস করে সে কি তাকে কোনোভাবে সাহায্য করবে। যেই কথায় সুশীলা তার দিকে একটা শাড়ি ছুঁড়ে মারে, কিন্তু ভুলবশত সেই কাপড়ের সাথে তার একটা অন্তর্বাসও চলে যায়, যে জন্য সুজিত লজ্জা পেয়ে একটা ড্রয়ারের ভেতর সেটা লুকিয়ে ফেলে। এরপর সে কাপড়টি সুন্দর করে ভাঁজ করে দিলে সুশীলা বলে সে তো খুব ভালো করে কাজ করে। সুজিত জানায় সে তার মায়ের সাথে থেকে এসব কাজ করে, তাই সে পারে। সে তার মাকে সব কাজে সাহায্য করে, কারণ তার মা একা। কথায় কথায় সুশীলা জানতে পারে সুজিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে সেই প্লাম্বারের কাজ কেন করছে এই নিয়ে জিজ্ঞেস করে সুশীলা। সুজিত তখন খানিকটা হতাশ হয়ে বলে দিন শেষে যখন তার পরিশ্রম আর ডিগ্রি কাজে লাগে না, তখন সবার আগে এতটুক কথা বলতেই সুশীলা বলে সবার আগে তারা সার্টিফিকেট জ্বালিয়ে দেয়। সে অনেক মুভিতে দেখেছে এমন, যার কথা শুনে সুজিত ভাবতে থাকে সুশীলা সবকিছুই মনে হয় মুভির মতো চিন্তা করে। এদিকে রামাকান্ত সুশীলাকে কলে না পেয়ে চিন্তায় পড়ে যায়। সে সুজিতকে একা বাড়িতে রেখে আসাতে মোটেও শান্তিতে চাপমুক্ত থাকতে পারছিল না। যতই হোক সুশীলা যথেষ্ট সুন্দরী, সুজিত যদি উল্টোপাল্টা কিছু করে ফেলে এই ভেবে ভেবে তার প্রেশার হাই হয়ে যাচ্ছিল। তাই সে সুজিতের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ভালো করে দেখতে থাকে, কারণ তার স্ত্রী এখন সুজিতের সাথে আছে এবং সে তার কলও ধরছে না। ওদিকে সুজিত দরজার লক দিয়ে উকি মেরে দেখে তার মা একের পর এক কল করেই যাচ্ছে। সে সুশীলাকে জিজ্ঞেস করে তার বাড়ির কাজের মেয়ে কখন আসবে। সুশীলা জানায় কাজের মেয়েটি 3 দিনের ছুটি নিয়েছে, কারণ তার বোনের বিয়ে। এই বলে সে কাজের মেয়ের বোনের বিয়ের আলাপ জুড়ে দিতে লাগে। সুজিত তখন তাকে সাথে সাথে থামিয়ে দেয় আর তার স্বামীর কথা জিজ্ঞেস করে। সুশীলা জানায় রামাকান্ত সন্ধ্যায় বাড়িতে ফিরবে, তবে সে শিওর না সে কয়টায় ফিরবে। এই বলে সে রিল্যাক্স হওয়ার জন্য টিভি অন করে একটা মুভি দেখতে থাকে, যেখানে একজন লোক সুশীলা নামের এক কাঠুরিয়া মেয়ের সাথে জোড়াজুড়ি করছিল। এইটা দেখে তার চোখে ভেসে ওঠে টিভিতে থাকা লোকটি সুজিত, যে তার সামনে এসে দুষ্টু হাসি হাসছে। আর এটা দেখেই সে চিৎকার করে ওঠে। সুজিত তখন তাকে চিৎকার করার কারণ জিজ্ঞেস করে, যে হুট করে সে এমন কেন করলো। সুশীলা বলে টিভিতে থাকা লোকটিকে সে সুজিত ভেবেছিল। তখন সুজিত তাকে শান্ত করে আর বলে সে এমন মানুষ মোটেও নয়। সে এখানে এসেছে তার অফিসের সবাই জানে এবং অফিসে তার ফোনের লোকেশনও দেয়া আছে, তাই সে যেন ভয় না পায়। সে কোনো খারাপ ছেলে নয়। সুশীলাও তখন সুজিতকে সরি বলে, কারণ মেয়েরা ছেলেদেরকে সহজেই জাজ করে ফেলে। সুজিত বলে ছেলেরাও যদি মেয়েদেরকে তাড়াতাড়ি জাজ করতে পারত তাহলে তো ভালোই হতো। কথায় কথায় সুশীলা সুজিতকে বলে সে যখন তাদের বাড়িতে এসেছিল তখন তাকে দেখে সে অবাক হয়ে গিয়েছিল, কারণ সে তার এক্স বয়ফ্রেন্ড অজিতের মতো দেখতে। সুজিত বলে এই জন্যই কি সে যখন বাড়িতে এসেছিল তখন রামাকান্ত তাকে অজিত বলে ডেকেছিল। কথায় কথায় সুজিত আরও জানতে পারে সুশীলার কোনো বাচ্চা কাচ্চা নেই, আর সুশীলা জানতে পারে সুজিত অবিবাহিত। সুশীলা তখন বলে জীবনে বিয়ে করাটা প্রয়োজনীয় নয়, যেটা তারা বিয়ের পর বুঝতে পারে। যার কথায় সুজিত বুঝতে পারে সুশীলার বিবাহিত জীবন মোটেই সুখকর নয়। সে হয়তো কোনো কারণে হতাশ। সুশীলা সুজিতকে বিয়ে না করার কারণ জিজ্ঞেস করলে সুজিত জানায় তার মা তার জন্য পাত্রী খুঁজছে, কিন্তু নাখাতে নামের একজন জ্যোতিষী বলেছে তার বিয়ে হতে সময় লাগবে।
আর অনেক দিন যাবৎ তার কুণ্ডলী কারো সাথে মিলছেও না, তাই তার বিয়েও হচ্ছে না। সুশীলা বলতে থাকে, নাখাতে নামক জ্যোতিষী তো রোজ টিভিতে আসে। এই বলে তারা সেই জ্যোতিষীর অনুষ্ঠান দেখতে থাকে। অপরদিকে সুজিতের মাও সেই জ্যোতিষীর অনুষ্ঠান দেখতে থাকে। একজন লোক তখন জ্যোতিষীকে কল করে আর বলে তার বিয়ে হচ্ছে না, সে একদম একা, অবিবাহিত, তার স্ত্রীও নেই, তাই সে বিয়ে করতে চায়। জ্যোতিষী তখন তাকে থামিয়ে দেয় আর বলে এই সবগুলোর অর্থ একই, যে তার বিয়ে হচ্ছে না, আর তার মতে সময় হলেই বিয়ে হয়ে যাবে। জ্যোতিষী আরও জানায়, তবে হ্যাঁ, আগামী 1 বছরের মধ্যেই তার বিয়ে হবে। এরপরই জ্যোতিষী মেষ রাশি সম্পর্কে বলতে থাকে, যারা মেষ রাশির তাদের দিন আজকে খারাপ যাবে এবং তাদেরকে দুর্ঘটনায় পড়তে হবে। যেই কথা শুনে সুজিতের মা হন্তদন্ত হয়ে সুজিতকে কল করে, কারণ সুজিতের ছিল মেষ রাশি। আর আজ সকাল থেকে সুজিত কাজে যাওয়ার পর তার সাথে তার একবারও কথা হয়নি, তাই সে সুজিতকে বারবার কল করে, কিন্তু সুজিত তো তার কল রিসিভই করে না। যে জন্য সে ওই জ্যোতিষীকে কল করলে আমরা দেখতে পাই সে জ্যোতিষী আসলে একজন ভণ্ড। সে ছদ্মবেশ নিয়ে টিভির পর্দায় আসে এবং সবাইকে মুরগি বানিয়ে টাকা কামিয়ে নেয়। সুজিতের মা তখন তাকে সুজিতের কথা বলে। জ্যোতিষী তাকে এই সমস্যা সমাধানে পুজো করতে বলে তখন, যে জন্য সুজিতের মা খানিক পুজোও করে আর তাড়াতাড়ি করে তৈরি হয়ে সুজিতকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে কথায় কথায় সুশীলা সুজিতকে তার এক্স আজিতের কথা বলে। সে জানায় আজিত অনেক বেশি প্রাণবন্ত ছিল, আজিত তার অনেক কেয়ার করত, তার মন খারাপ হলে তাকে নিয়ে ঘুরতেও যেত। এই সব কিছু শুনে সুজিত তাকে প্রশ্ন করে, তাহলে সুশীলা কেন আজিতকে বিয়ে করেনি? সে তো তাকে বিয়ে করলে হ্যাপি থাকতো। তার কথা শুনেই সুশীলা চুপ হয়ে যায়। এদিকে সুশীলার কল না ধরায় রামাকান্ত চিন্তিত হয়ে পড়ে। সে শুধু এদিক সেদিক হাঁটাহাঁটি করছিল এবং সুজিতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বারবার চেক করছিল। সে কল্পনা করতে থাকে তার অনুপস্থিতিতে সুজিত আর সুশীলা হয়তো ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছে। এই ভেবে ভেবে তার প্রেশার হাই হয়ে যাচ্ছিল, অথচ এই বোকা লোকটা একবার তার বাড়িতে আসারও প্রয়োজন বোধ করছিল না। এদিকে সুজিত আর কোনো উপায় না পেয়ে শাওয়ার ঠিক করার চেষ্টা করে। তখনই সে একটা জায়গায় রামাকান্তের লুকিয়ে রাখা শারীরিক শক্তি বৃদ্ধির ওষুধ খুঁজে পায়, যেটা দেখে সুশীলা কিছুটা লজ্জা পায় আর চুপচাপ বেলকনিতে চলে যায়। কিন্তু তার মাথায় একটা জবরদস্ত আইডিয়া চলে আসে। সে আবারও তখন সুজিতের কাছে যায় আর তার আইডিয়ার কথা তাকে জানায়। তার আইডিয়া অনুযায়ী তারা তাদের ফ্ল্যাট নাম্বার একটা বালতিতে লিখে সাহায্য চেয়ে নিচে ফেলে। তাদের লক্ষ্য ছিল সিকিউরিটি গার্ডের ঘরের আশেপাশে সেটা ফেলা, কিন্তু সুজিত যেই না বালতি নিচে ফেলে তা হালকা হাওয়াতে বাতাসের ধাক্কায় তাদের বিল্ডিং থেকে অনেক দূরে পড়ে যায়, যেখানে কোনো মানুষেরই আনাগোনা নেই। তাই তারা একটা ভারী বস্তুতে সাহায্যের কথা লিখে নিচে ফেলার সিদ্ধান্ত নেয়। ভারী বস্তু হিসেবে সুশীলা একটা ফুলের টবে সাহায্যের কথা লেখে। এরপরই সুজিত তা নিচে ফেলতে গেলেই সুশীলা বলে এর আগের বার সে বালতিটি ঠিকঠাক ভাবে ফেলতে পারেনি, তাই এইবার ফুলের টবটি সে নিচে ফেলবে। এই বলে সে নিজে টবটি নিচে ফেলে দেয়, কিন্তু সে ভুলবশত সেটা তার এক ফ্ল্যাট নিচের বেলকনিতে দাঁড়িয়ে থাকা শ্রীদেব আঙ্কেলের মাথায় ফেলে দেয়, যে জন্য শ্রীদেব আঙ্কেল সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এই বিষয়টা বুঝতে পেরে তারা দুজনেই হা হয়ে যায়, কারণ শ্রীদেব আঙ্কেল বাড়ি ফিরে এসেছে কখন তা তো তারা টেরই পায়নি, আর এখন তাদের জন্য সে অজ্ঞানও হয়ে গেছে। এদিকে সুজিতের মা থানায় যায় সুজিতের মিসিং কমপ্লেন করতে, যেখানে আরেকটি মেয়ে তার কুকুর হারিয়ে যাওয়ার জন্য কমপ্লেন করতে এসেছিল, কিন্তু 24 ঘন্টা পার না হওয়া পর্যন্ত কোনো কমপ্লেন নেওয়া হবে না। এ কারণে মেয়েটিকে থানা থেকে বের করে দেয়া হয়। যা দেখে সুজিতের মা পুলিশকে বলে যে তার ছেলে 25 ঘন্টা ধরে মিসিং। সে মিথ্যা বলে যাতে করে পুলিশ সুজিতকে খুঁজে বের করে। এদিকে সুশীলা আর সুজিত শ্রীদেব আঙ্কেলের জ্ঞান ফেরানোর জন্য ওয়াশরুমে যায় পানি আনতে, কিন্তু ভুলবশত তারা শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ায় দুজনেই ভিজে যায়। তখন সুশীলার মাথায় আসে তার রুমে হয়তো কোনো কাটার আছে যা দিয়ে সে দরজার লক কাটতে পারবে, তাই সে সুজিতকে কাটারটি খুঁজতে বলে নিজে ভিজা কাপড় চেঞ্জ করতে যায় এবং সুজিতকেও তার স্বামীর কাপড় পরতে বলে। এদিকে সুজিত অনেক খোঁজাখুঁজি করে একটা পেপার কাটার খুঁজে পায়, কিন্তু সেটাও ছিল ভাঙা, তাই সে খুবই বিরক্ত হয়ে যায় আর কাপড় চেঞ্জ করতে থাকে। সেই সময় সুশীলা সেখানে আসলে সে চিৎকার করে সুশীলাকে সেখান থেকে যেতে বলে। এরপরই সুজিত তার কাপড়গুলো ওয়াশরুমে রেখে আসে এবং তারা মগ দিয়ে উপর থেকে শ্রীদেবের গায়ে পানি ঢালতে থাকে যাতে করে তার জ্ঞান ফিরে আসে, কিন্তু শ্রীদেব তো নড়াচড়াও
চিন্তাও করে না। তাই তারা একটা লাঠির মধ্যে কাপড় বেঁধে শ্রীদেবের পায়ে সুড়সুড়ি দিতে থাকে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। সুজিত তখন বেশ চিন্তায় পড়ে যায় যে শ্রীদেব আঙ্কেল আবার মরে টরে যায়নি তো। কিন্তু সুশীলা ছিল নিশ্চিন্ত। তাই সে ওয়াশরুমে পানি আনার জন্য গেলে সুজিতের প্যান্টের পকেট থেকে তার ওয়ালেটটি নিচে পড়ে যায়। সুশীলা সেটা রাখতে গেলে তার ওয়ালেটে একটা মেয়ের ছবি দেখে। এদিকে রামাকান্ত চিন্তায় চিন্তায় বিল্ডিংয়ের দারোয়ানকে কল করে আর তার ফ্ল্যাটে যেতে বলে, কারণ সে সুশীলাকে কলে পাচ্ছে না। তখন দারোয়ান জানায় কারেন্ট চলে গেছে, লিফটও বন্ধ, তাই তাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আর না হয় তাকে মনোজকে পাঠাতে হবে। মনোজের কথা শুনে রামাকান্ত বারণ করে দেয় আর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর তাকে যেতে বলে, কারণ মনোজকে নিয়েই তো সে সকালবেলা খারাপ স্বপ্ন দেখেছিল। এদিকে সুশীলা সুজিতকে বলে তারা একটা গেম খেলবে। সুজিত বলে নিচে তাদের জন্য এক লোক বেহুশ হয়ে পড়ে আছে, আর সে বেঁচে আছে কিনা মরে গেছে তাও তারা জানে না। এখানে সে খেলার কথা বলছে। সুশীলা বলে তারা অন্য কিছু নয়, প্রশ্ন ও উত্তর খেলবে। তারা একে অপরকে 5টা প্রশ্ন করবে আর তাদেরকে সঠিক উত্তর দিতে হবে। এই বলে সে সুজিতকে প্রশ্ন করে তার ওয়ালেটে যে মেয়েটির ছবি আছে সে কে। সুজিত তখন বলে সে তার ওয়ালেট ধরেছে কেন। সে আর কিছু কথা বললে সুশীলা বলে সে 3টি প্রশ্ন করে ফেলেছে। সুজিত জানায় সেই মেয়েটির নাম আরতি। আরতি তার ভালো বন্ধু। কথায় কথায় সুজিত সুশীলার খাটের নিচ থেকে একটা সিক্রেট বই বের করে ফেলে আর বলে সে তো বিবাহিত, তাহলে সে কেন এইসব বই পড়ে। তখন সুশীলা বলে সে বিবাহিত দেখেই এই বই পড়ে। সেই বই পড়ে প্যারালাল ইউনিভার্সের কথা ভাবে, আর তার বিশ্বাস সে যা এই দুনিয়ায় ভাবে তা কোনো না কোনো দুনিয়ায় পূরণ হয়। সে সুজিতকে জিজ্ঞেস করে সে কি কিছু ভাবে না। সুজিত জানায় সেও আরতিকে নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করে। সে আর আরতি সমুদ্রের পাড়ে একটা ছোট্ট বাড়িতে সুখে শান্তিতে বসবাস করে, সে এটাই ভাবে। সুশীলা তখন তাকে জিজ্ঞেস করে সে কি একা কোথাও ট্রিপে গিয়েছে কখনো। সুজিত বলে না, সে কখনো যায়নি। সুশীলা তখন বলে তার একা কোথাও যাওয়া উচিত, কারণ একা ভ্রমণ করলে মন ভালো হয়ে যায়। অনেক অপরিচিত মানুষের সাথে মেলামেশা করা যায় যারা তাদেরকে জাজ করবে না। এই বলে সে সুজিতকে ড্রিঙ্ক অফার করে, কিন্তু সুজিত বারণ করে। কিন্তু সুশীলা তো কারো কথা শোনার পাত্রী নয়। সে সুজিতের জন্য ড্রিঙ্কেরও ব্যবস্থা করে তার মানা করা সত্ত্বেও। এদিকে আমাদেরকে রামাকান্তকে দেখানো হয়। অফিসে তার প্রেজেন্টেশন ছিল। আসলে এই কারণেই হয়তো সে অফিস থেকেও বের হতে পারছিল না আর নিজের মনেই চিন্তা করে যাচ্ছিল। যাক, তো সেই প্রেজেন্টেশন দেওয়ার সময় প্রজেক্টর স্ক্রিনে সুজিতের সাথে সুশীলাকে দেখে সে, যেটা দেখেই সে বিভ্রান্ত হয়ে পড়ে। আর এরপর সে আর ঠিকমতো তার প্রেজেন্টেশনও দিতে পারছিল না, যে জন্য তার বস সেদিনের মতো মিটিংটাই ক্যান্সেল করে দেয়। এদিকে সুজিতের মা সারাদিন তার টেলিভিশন দেখা নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে সে থানার এসিপিকে দেখে বলে সে তো দেখতে ক্রাইম পেট্রোলের অফিসারের মতো। তখন সে অফিসার জানায় সে সত্যিকারের অফিসার, কোনো ক্রাইম পেট্রোলের নয়। এরপর সেই অফিসার খোঁজ নিয়ে জানায় সুজিত তার অফিস থেকে একটা কাজে গেছে ক্লায়েন্টের বাড়ি, অর্থাৎ সে কোথাও হারিয়ে যায়নি, সে ঠিকই আছে। কিন্তু সুজিতের মা বলে তার ছেলে বাড়ি ফেরেনি 35 ঘন্টা, আবার বলে 2 দিন। এসব উল্টাপাল্টা বলে সে পুলিশদেরকেও কনফিউজড করে দিচ্ছিল। তাই পুলিশ আবারও খোঁজ লাগায় আর তখন তারা জানতে পারে যে সুজিত সুশীলার বাড়িতে আছে। কিন্তু সুশীলাকে কল করলেও সুশীলা তাদের কলই রিসিভ করছিল না। তাই এবার তারা সবাই মিলে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সুজিতের মাও তাদের সাথে যেতে চায়, কিন্তু পুলিশ বলে তারা তাকে নিবে না। এই কথা শুনেই তো সে কান্নাকাটি শুরু করে দেয়। এরপর আর কি, পুলিশরা তাকে থামাতে তাকেও সাথে নিতে রাজি হয়ে যায়। অন্যদিকে সুজিত ড্রিঙ্ক করতে করতে সুশীলাকে তার আর আরতির গল্প বলতে থাকে। সে বলে আরতি আর সে একই কলেজে পড়তো, সে আরতিকে খুব পছন্দ করত, কিন্তু কখনো তার আরতিকে মনের কথা জানানোর সাহসী হয়নি। সে তাকে দূর থেকেই ভালোবেসে যাচ্ছিল। কিন্তু একদিন দেখা যায় আরতি তাদের কলেজেরই অন্য একটি ছেলেকে প্রপোজ করে বসে, আর এর কিছুদিন পর তারা দুজন মিলে বিয়েও করে নেয়। তারপর থেকে সুজিতের ভালোবাসা অপূর্ণই রয়ে গেছে। এসব কথা শুনে তখন সুশীলার সুজিতের জন্য মায়া হয়। সুজিত তখন আরো বলে আরতির বিয়ের 4-5 বছর পর তাদের দেখা হয়। এরপর 1.5 বছর আগে তাদের আবারও দেখা হয়। তখন আরতি তাকে তার বিবাহিত জীবনের কথা বলেছিল, যা মোটেও সুখকর ছিল না। সে এই বিয়ে থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, একটা নতুন জীবন শুরু করতে চেয়েছিল। কিন্তু ততদিনে তার বাচ্চা হয়ে যায়। তাই বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে সে এখনো সংসার করছে। সুশীলা তখন বলে সে কি তখনও আরতিকে তার মনের কথা বলেনি। সুজিত বলে এখন আর বলে কি লাভ, আরতি তো কখনো তাকে বোঝেনি, বোঝার চেষ্টাও করেনি। তখন সুশীলা বলে মেয়েরা এত বোকা নয়,
তারা ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেয় সে যদি একবার আরতিকে তার মনের কথা বলতো তাহলে আরতি তাকেই বিয়ে করত, কিন্তু সে তো তাকে তার ভালোবাসার কথা কোনোদিন জানায়নি। তখন সুজিত তাকে প্রশ্ন করে মেয়েরা যদি বুদ্ধিমান হয়ে থাকে তাহলে সে কেন ভেবেচিন্তে বিয়ের সিদ্ধান্ত নেয়নি। যেই কথা শুনে সুশীলা চুপ করে যায়। এরপর সে সুজিতকে বলে যে রামাকান্ত কেন তার থেকে সেই ওষুধের কৌটাটা লুকিয়ে রেখেছে। সুশীলা আরও বলে সে একজন প্রাণবন্ত মেয়ে ছিল, সবসময় অনেক বেশি হাসি খুশি থাকতো, কিন্তু সে এখন আর আগের মতো নেই। তার জীবন একঘেয়ে হয়ে গেছে। রামাকান্ত আর সে স্বামী স্ত্রী, কিন্তু তাদের মধ্যে স্বামী স্ত্রীর ব্যাপারটা নেই। সে এবার তার অতীত জীবনের কথা বলতে থাকে। সে সুজিতকে জানায় সে যখন আজিতের সাথে ব্রেকআপ করে নেয় তখন তার বাবা মা তার জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এরপরই তারা রামাকান্তের সাথে তার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরও আজিতের সাথে মাঝে মধ্যেই তার দেখা হতো, কিন্তু রামাকান্ত তা পছন্দ করত না। এ কারণে সে আজিতের সাথেও যোগাযোগ করা বন্ধ করে দেয়। এরপরই রামাকান্ত বাড়ি পাল্টে এখানে আসে, কারণ তাদের আগের বাড়ি থেকে আজিতের বাড়ি অনেক কাছাকাছি ছিল। এই বাড়ি থেকে রামাকান্তের অফিস 4 ঘন্টার দূরত্বে। তবুও সে এখানে এসেছে যাতে সুশীলার আজিতের সাথে দেখা না হয়। সে এতটাই পজেসিভ, তাই সে আজিতের সাথে আর কোনো যোগাযোগও করে না। রামাকান্ত অনেক ভালো মনের মানুষ, কিন্তু মাঝে মধ্যে সে অনেক খিটখিটে মেজাজের হয়ে যায়। তাদের মধ্যে এখন শুধু দূরত্ব আছে। তার এটাও মনে হয় না যে তাদের কোনো সন্তান থাকলেও তাদের দুজনের মধ্যকার এই দূরত্বটা কমে যেত। এই বলে সুশীলা কান্না করতে থাকে। সুজিত তখন তাকে সান্ত্বনা দিতে লাগলে সুশীলা আবেগের বশে তাকে জড়িয়ে ধরে, কিন্তু পরক্ষণেই সে আবার নিজেকে সরিয়ে নেয় আর নিজেকে সামলে নেয়। এরপরই সুজিত সুশীলাকে বলে সে ভাবছে তার জন্যই হয়তো তাদের বিবাহিত জীবন ঠিক যাচ্ছে না, আর অন্যদিকে রামাকান্ত নিজের উপর দোষ দিচ্ছে, যে জন্যই তাদের মধ্যে দিন দিন দূরত্ব বাড়ছে। আর সত্যি বলতে গেলে রামাকান্তের ওষুধ সেবন করা খারাপ কিছু নয়। শারীরিক দুর্বলতা ওষুধ সেবনের কিছুদিনের মধ্যেই চলে যাবে, কিন্তু তারা আলোচনা করে নিজেদের মধ্যকার দূরত্বটা কমিয়ে ফেলতে পারে। তাদের দুজনেরই একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে, একে অন্যের ভালো লাগা মন্দ লাগা সবকিছু বুঝে চলতে হবে। তাহলেই না তাদের মধ্যে একটা সময় সব ঠিক হয়ে যাবে। কিন্তু তারা নিজেরাই যদি নিজেদের সম্পর্কে এতটুকু এফোর্ট না দেয় তাহলে তো কোনো কিছু কখনোই ঠিক হবে না। এই সব কিছু শুনে সুশীলা একটু মুচকি হাসে। সুজিত তখন বলে তাদের নিজেদের জীবনের সমস্যার অভাব নেই, কিন্তু তারা অন্যের জীবনের সমস্যার সমাধানে উপদেশ দিতে পারে। এই বলে তারা দুজনেই হাসতে থাকে। তখনই সুজিত খেয়াল করে শ্রীদেব আঙ্কেল বেলকনিতে শুয়ে নেই, অর্থাৎ তার জ্ঞান ফিরে এসেছে। তাই তারা এবার শ্রীদেব আঙ্কেলকে ডাকতে থাকে তার কাছে সাহায্যের জন্য। কিন্তু আঙ্কেল তো ততক্ষণে সুশীলাকে বকা দেওয়ার জন্য সুশীলাদের ফ্ল্যাটের সামনে চলে আসে। সে বারবার কলিং বেল বাজায়, কিন্তু সুশীলা তো ভেতর থেকে দরজা খুলতে পারছিল না। তাই তারা চিৎকার করে আঙ্কেলকে বলে তাদেরকে সাহায্য করতে, কিন্তু আঙ্কেল তো এত দূর থেকে তাদের আওয়াজও শুনতে পায় না। তাই সে সবকিছু ছেড়ে ক্লাবে যেতে লাগে। তখনই বিল্ডিং এর আর একজনের সাথে দেখা হলে সে তাকে সবকিছু খুলে বলে। এসব শুনে সেই লোকটি সাথে সাথে রামাকান্তকে কল করে আর বলে তার ফ্ল্যাট থেকে একটা ফুলের টব শ্রীদেবের মাথায় পড়েছে আর একটা শাড়িও পরে আছে সেখানে। যেই কথা শুনে রামাকান্ত বেশ চিন্তিত হয়ে যায় আর ভাবতে থাকে সুশীলার শাড়ি শ্রীদেবের ফ্ল্যাটে কিভাবে গেল। এদিকে সুচিত্রা হতাশ হয়ে বসে থাকে, কারণ তারা কোনোভাবেই দরজা খুলতে পারছিল না। কিন্তু তখনই আশ্চর্যজনকভাবে জোরে বাতাস বইতে লাগে আর দেখা যায় সেই বাতাসের ধাক্কাতেই সেই রুমের দরজাটি খুলে যায়। আর এইটা দেখে তারা দুজন তো তখন অনেক খুশি হয়ে যায় আর দ্রুত রুম থেকে বের হয়ে আসে। সুজিত তখন তাড়াতাড়ি নিজের কাপড় পরে ব্যাগপত্র নিয়ে চলে যায় আর যাওয়ার আগে সে সুশীলাকে তার স্বামীর সাথে কথা বলতে বলে আর নিজেদের মধ্যকার সব ঝামেলা মিটিয়ে ফেলতে বলে। সুশীলাও তখন তাকে আরতিকে তার মনের কথা জানাতে বলে। এদিকে রামাকান্ত বাড়ি ফিরে এসে পার্কিং লটে বিল্ডিং এর দারোয়ানকে দেখে, যাকে সে অনেক আগেই তার ফ্ল্যাটে যাওয়ার কথা বলেছিল। কিন্তু এই ভুলোমনা দারোয়ান এতক্ষণ পর তার ফ্ল্যাটে যাচ্ছিল, যা দেখে রামাকান্ত তাকে আচ্ছা করে বকুনি দেয় আর এরপর নিজেই তার ফ্ল্যাটে যায়। কিন্তু সে সেখানে সুশীলাকে কোথাও খুঁজে পায় না।
তাই সে সবকিছু চেক করতে থাকে। তখনই সে বাথরুমে সুশীলার কাপড় আর তার কাপড় দেখে, যেগুলো সুজিত পরেছিল। এরপর সে বারান্দার অবস্থা এবং তার সেই গোপন জায়গা থেকে ওষুধের বোতল মিসিং দেখে ভেতরে ভেতরে অনেক কষ্ট পায়। কারণ সে ভাবে সুশীলা হয়তো তাকে ধোঁকা দিচ্ছে। তার অনুপস্থিতিতে হয়তো সুশীলা সুজিতের সাথে ঘনিষ্ঠ সময় কাটিয়েছে। কিন্তু ঠিক তখনই সুশীলা সেখানে চলে আসে আর তাকে বলে তাদের দুজনের কথা বলা উচিত। এদিকে সুজিত বিল্ডিং এর পার্কিং লটে এসে তার স্কুটিতে বসে। তখনই সে খেয়াল করে তার মা পুলিশ নিয়ে তাকে খুঁজতে খুঁজতে এইখানে চলে এসেছে। সে তখন তার মাকে কোনোভাবে শান্ত করে আর তাকে নিয়ে বাড়ি ফিরে যায়। দৃশ্য চলে যায় রাতের বেলা। সেদিন রাতেই সুজিত আরতির সাথে দেখা করতে চলে আসে। আরতি তখন তাকে সেখানে ডাকার কারণ জিজ্ঞেস করে। সুজিত যে কি বলবে কিছুই বুঝতে পারছিল না, তবুও সে মনের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে তাকে তার মনের কথাটা বলে দেয়। যেই কথা শুনে আরতি নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। সুজিত তখন বলে সে অনেক আগেই তাকে তার মনের কথা বলতে চেয়েছিল, কিন্তু সেটা সে বলতে পারেনি। আর সে জানে এখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তাকে তার মনের কথা জানিয়েও কোনো লাভ নেই। সে জানে আরতির সংসার আছে, সন্তান আছে, কিন্তু তাও সে শুধু তার মনের কথাটা তাকে বলেছে, না হলে হয়তো সে শান্তি পেত না। যার কথার উত্তরে আরতি বলে যাক, সে ফাইনালি তাকে তার মনের কথাটা বলতে পেরেছে। সুজিত তখন তাকে বলে সে যেন এই সবকিছু ভুলে যায়, কারণ সে কখনোই চায় না আরতির বিবাহিত জীবন তার জন্য খারাপ হোক। সে সবসময়ই আরতির ভালো চায়। সে চায় আরতি যেন সবসময় ভালো থাকে, সুখে থাকে। কিন্তু আরতি জানায় সে আর তার স্বামী অলরেডি আলাদা হয়ে গেছে। এই কথা শুনেই তো সুজিত খুশিতে চিৎকার করে ওঠে, কারণ সে আরতিকে এতদিন শুধু ভালোই বেসে গেছে, কিন্তু এখন হয়তো সে আরতিকে নিজের করে পাবে, নিজের কাছে পাবে। আরতিও আসলে সুজিতকে পছন্দ করত, কিন্তু সবসময় সুজিতের নিস্তব্ধতার কারণে সে তার ভালোবাসা তাকে বুঝিয়ে উঠতে পারেনি। এ কারণেই তাদেরকে আলাদা হতে হয়। কিন্তু এত বছর পর ভাগ্য আবারও তাদেরকে এক হওয়ার সুযোগ করে দিয়েছে। তারা আজ দুজনেই অনেক খুশি। কথায় কথায় আরতি সুজিতের ব্যাগে রামাকান্তের সেই ওষুধের বোতলটি দেখে ফেলে। এটা দেখেই সে ভাবে সুজিত হয়তো এই ওষুধ খায়, কিন্তু একজন অবিবাহিত লোক কেন এই ওষুধ সেবন করবে? এটা নিয়েই সে চিন্তিত হয়ে পড়ে। তখনই সুজিত তার ভুল ধারণা ভেঙে দেয় আর বলে এই ওষুধ তার নয়, এটা তার এক ক্লায়েন্টের। সে কাজ করতে গিয়ে বাথরুমে এটা পেয়েছে। এই বলেই সে তাকে তার সাথে ঘটা আজকের সব কাহিনী খুলে বলে। অপরদিকে দেখা যায় সুশীলা ও রামাকান্তের সাথে কথা বলে আর আজ তাদের মধ্যকার সমস্ত দূরত্বের অবসান ঘটায়। আসলে এই কারণেই নিজেদের পার্টনারদের কাছ থেকে কখনো কোনো কিছু লুকাতে হয় না, আর নিজেদের সকল কথাগুলো একে অপরের সাথে শেয়ার করতে হয়। ভালো লাগা মন্দ লাগা সবকিছু, তাহলেই না নিজেদের মধ্যকার দূরত্বটা মেটে আর একে অপরের প্রতি বিশ্বস্ততাও বাড়ে আর ভালোবাসাটাও দিনকে দিন বেড়েই চলে। ঠিক যেমনটা সুশীলা, রামাকান্ত এবং সুজিত ও আরতির সাথে হয়েছে শেষমেশ। তারাও একে অপরের ভালোবাসা খুঁজে পেয়েছে আর তাদের এই হ্যাপি মোমেন্টের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। সুশীলা এবং সুজিত দুজন একটা ঘরে আটকে যাওয়াতে তাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব হয়। তারা দুজন কথার মাধ্যমে একে অপরের সম্পর্কে জানতে পারে এবং একে অপরকে নিজেদের ভালোবাসার সম্পর্ক ঠিক করার পরামর্শও দেয়। আর এই পরামর্শই পরবর্তীতে তাদের দুজনের জীবন একেবারে পাল্টে দেয়। আমাদের জীবনেও কিছু সময়ের জন্য কখন এরকম কিছু মানুষ আসে তা আমরা নিজেরাও জানি না, কিন্তু এই কিছু সময়ের জন্য সেই মানুষটা এসে আমাদের পুরো জীবনটাকেই পাল্টে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেমনটা ঘটেছে সুজিত আর সুশীলার সাথে। যাক, এই তো ছিল আজকের গল্প। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।